জনাব তারেক রহমানের অতি দ্রুত দেশে ফেরাটা কেন বাংলাদেশের জন্য অতি জরুরি? সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা নিউজ প্রচার করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামী 28শে জুলাই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। দীর্ঘ প্রায় অনেকগুলো বছর পরে তারেক রহমান তার স্বদেশে প্রত্যাবর্তন করছেন। এ বিষয়টা নিঃসন্দেহে তার যেই ভক্ত অনুরাগীরা রয়েছে এবং তার যেই দলীয় নেতা কর্মীরা রয়েছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা আনন্দের সংবাদ এবং আশা জাগানোর মতো একটা সংবাদ এবং অনুপ্রেরণা জাগ্রত করার মতো একটা সংবাদ। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বড় ছেলে হিসেবে জনাব তারেক রহমানের প্রতি বিএনপি যারা করেন তাদের নিঃসন্দেহে একটা দুর্বলতা কাজ করে। জিয়াউর রহমান সাহেবকে তাদের দলের প্রতিষ্ঠাতা হিসেবে তারা যেমন সম্মান করে, বেগম খালেদা জিয়াকে তারা যেমন আকস্মিক নেত্রী খেতাব দিয়ে নিজের মায়ের স্থানে অনেকেই বসিয়েছেন এবং মায়ের স্থানে না বসালেও মায়ের মতো করেই সম্মান করেন এবং সেই সম্মানের চোখেই তাকে দেখেন। তারেক রহমানের মান মর্যাদা ইজ্জত সম্মান তার দলের নেতা কর্মীদের কাছে কোনো অংশেই কম নয়। আর তার দলের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা অনেকটা এটা ধরেই বসে আছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, অর্থাৎ বিএনপির বর্তমান এবং খুব নিকট ভবিষ্যতের মূল কর্ণধার হচ্ছে জনাব তারেক রহমান। সেই হিসাবে তারেক রহমানের ব্যক্তিত্ব এবং তার যেই কমান, সেই কমানের একটা গুরুত্ব এই দলটির মধ্যে রয়েছে। তার কথা মানুষ যতটুকু অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা তারেক রহমান সাহেবের চাইতেও বয়সে বড়, তাদের চাইতেও তারেক রহমান সাহেবের কথাটা তার দলের নেতা কর্মীদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, বেশি বর্তমান পরিস্থিতি তারা মানবে বলে অনেকেই মনে করছেন। দেখেন, বাংলাদেশের একেবারে বাস্তব পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, আমাদের দেশের যে অপরাধ প্রবণতা, এটা অনেক ঊর্ধ্বগতি। যদিও শেখ হাসিনার আমলের চাইতে বেশি নয়, তবে শেখ হাসিনার আমলে যে অপরাধগুলো সংগঠিত হতো সেগুলো তো ওই দলের নেতাকর্মীরাই করতেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, বিভিন্ন জিনিস দখল ইত্যাদি, এগুলো ওই দলের নেতাকর্মীরাই করতেন। কিন্তু সরকার পতনের পর থেকে, 5ই আগস্টের পর থেকে এই জিনিসগুলো বাংলাদেশে কম বেশ হচ্ছে, উল্লেখযোগ্য হারে হচ্ছে, কিন্তু এগুলো হাত বদল হয়ে গিয়েছে। আগে একটা দল করতো, এখন আর একটা দল করে। কোন দল এগুলো বেশি করে, কাদের দ্বারা এটা বেশি হয়, এটা বোঝাই যাচ্ছে। কারণ দেখেন, একটা জায়গায় যখন তিনটা মানুষ, কথার কথা এখানে মারামারি করছে, এই তিনটা মানুষের মধ্যে একজনের 10 বছর, আর একজনের 15 বছর, আর একজনের 20 বছর, তিনজনই তিনজনকে মারছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে যার বয়স 20 বছর সে ওই দুইজনকে বেশি আঘাত করবে, তার থেকে আঘাতের মাত্রাটা বেশি প্রকাশ পাবে, তিনি বেশি আঘাত করবেন তার বিপরীত যারা যে দুজন রয়েছেন তাদেরকে। সুতরাং রাজনীতিতেও বাংলাদেশে যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা, যেই দলটি বা যারা হবেন, তাদের দ্বারাই এই ধরনের অপরাধ সংগঠিত বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই কম বেশি এই অপরাধ প্রবণতাগুলো বাংলাদেশে ঘটছে। একটা দল বা অন্যান্য দলরাও যে করছে না এমন না, করছে সবাই। কিন্তু যেহেতু এই দলটা অনেক বড়, এদের বিস্তৃতি, এদের শরীর অনেক, গঠন অনেক বড়, সেক্ষেত্রে তাদের যেই অপরাধগুলো রয়েছে কম বেশ যেগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলোকে বেশি হাইলাইট করা হচ্ছে বা অটোমেটিকলি এগুলো হাইলাইট হয়ে যাচ্ছে, কারণ এরা তো বড় দল, এরা তো ক্ষমতার সবচেয়ে নিকটবর্তী দল, সেই হিসাবে এগুলো হাইলাইট হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু হাইলাইট হচ্ছে এবং এর দ্বারা বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি আমরা অনেক ঘটনাও লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় থানা থেকে একটি দলের নেতাকর্মীরা গিয়ে সেই দলের আসামি কর্মীকে উদ্ধার করে নিয়ে আসছে, থানা ঘেরাও দিচ্ছে, থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসছে। এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এর চাইতে অবনতির পরিস্থিতি আর হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ঘটনাটি কিন্তু বাংলাদেশে ঘটছে, অনেক জায়গাতেই ঘটছে। এখন এই বিষয়গুলো যেহেতু একটি দল করছে, সেই দলের একেবারে সর্বোচ্চ সুপ্রিম লিডার হিসেবে জনাব তারেক রহমানের উপস্থিতিটা অনেক প্রয়োজন। এই ঘটনাগুলোর কারণে কিন্তু বাংলাদেশ অস্থিতিশীল হচ্ছে খানিকটা। সেই হিসাবে যারা এগুলো ঘটাচ্ছে
তাদেরও কিছুটা দায়ভার বহন করা লাগবে, অবশ্যই লাগবে, কারণ তাদের কর্তৃকই তো এগুলো ঘটছে, আর এগুলোর কারণেই তো দেশটা অস্থিতিশীল হচ্ছে। সেই হিসাবে এই জিনিসগুলো বন্ধ তো বাংলাদেশে আমি মনে করি যে খুব তাড়াতাড়ি হবে না, তবে নিয়ন্ত্রণের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন। এটা হচ্ছে সময়ের দাবি, বলা যেতে পারে সময়ের সবচেয়ে বড় দাবি যে অপরাধ প্রবণতাগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে আসা, ন্যূনতম একটা নিয়ন্ত্রণের মধ্যে আসা একেবারে আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। আর এই নিয়ন্ত্রণটা কার মাধ্যমে আসবে? দেখেন, আমরা জানি যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে একেবারে ফিট নন। হ্যাঁ, হয়তো ওনার দেমাগ ঠিক আছে, উনি কথা বলতে পারছেন, সবকিছু বুঝতেছেন, এবং বাংলাদেশের ক্রান্তি লগ্নে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার মতো গেম চেঞ্জিং বিভিন্ন ডিসিশন ওনার দ্বারা হচ্ছে, উনি নিচ্ছেন। কিন্তু উনি সচল থাকা অবস্থায় যে একটা ওনার যে একটা কর্মতৎপরতা ছিল সেটা কিন্তু এখন নেই, ওনার বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে। সেই হিসেবে বর্তমানে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এদের দ্বারাই কার্যত এই দলটি পরিচালিত হচ্ছে। এখন তারেক রহমান সাহেব দলের প্রধান হলেও, দলটি উনি নেতৃত্ব দিলেও, উনি কিন্তু দেশে নেই প্রায় বেশ কয়েক বছর যাবত। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, এই সময়টা কিন্তু উনি দেশের বাইরে অবস্থান করছেন। এখন উনি যদি দেশে ফিরে আসেন, ওনার উপস্থিতিটাই এই অপরাধ প্রবণতাকে অনেকটা কমিয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন। আর এটা অনেকটা বাস্তবসম্মত, কারণ উনি ওনার দলের নেতাকর্মীদেরকে যতটুকু সামলাতে পারবেন, ওনার স্থলাভিষিক্ত বা উনি যাদেরকে বর্তমান দায়িত্ব দিয়ে রেখেছেন বা যারা দেশে থেকে অবস্থাগুলো পর্যবেক্ষণ করছেন তাদের কথাগুলো কর্মীরা সেভাবে শুনবে না। যেমন জনাব তারেক রহমান যদি দেশে থাকে, একটা জায়গায় এই দলটার নেতাকর্মীরা একটা মানে অন্যায় অপকর্ম জনিত একটা তৎপরতা চালাতে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। তারা অনেক চিন্তা করবে যে যদি এটা চালায় তাহলে তাদের উপর তো বহিষ্কারাদেশ আসতে পারে, আর এগুলো তো হচ্ছে, অনেককেই বহিষ্কার করা হচ্ছে, যেটা বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখন তারেক রহমান দেশে আছে, এই বিষয়গুলো তো নিঃসন্দেহে তারেক রহমানের কানে যাবে, উনি সব দেখবে, ওখান থেকে উনি দেখছে। কিন্তু যেহেতু উনি দূরে, সশরীরে উনি কিংবা ওনার কোনো প্রতিনিধিকে পাঠিয়ে খবর নিয়ে নিজের জায়গা থেকে একটা চেষ্টা, সেটা কিন্তু উনি চাইলেও এখন অনেকটাই করতে পারছেন না। উনি যখন দেশে থাকবেন এই বিষয়গুলো কিন্তু উনি করতে পারবেন, এবং এই ওনার এই উপস্থিতিটাই ওনার দলের যারা অপরাধ প্রবণতা করছে, মানে মনের মধ্যে রাখে এরকম এই অপরাধী যারা রয়েছেন, অপরাধী কিন্তু সব দলেই আছে, এরা মূলত দলগুলোর মধ্যে ঢুকেই অপরাধ করার জন্য এবং অপরাধ করে ওই দলটাকে বিতর্কিত করে। সুতরাং এই বিএনপির মধ্যে এই ধরনের অপরাধী ব্যক্তিবর্গের সংখ্যা খুব কম নয়, উল্লেখযোগ্য হারেই রয়েছে। তো তারা অপরাধ করার কারণে বিএনপির ইমেজ একেবারে তলানিতে গিয়ে ঠেকছে। তো জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে উপস্থিত থাকবেন, এই অপরাধ প্রবণতা কমে যাবে এবং এই কর্মীরাও এই বিষয়গুলো অত্যন্ত ধীরে সুস্থে এবং ভেবেচিন্তে করবে। আর সর্বোপরি অপরাধ প্রবণতাটা কমাটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের জন্য একেবারে অত্যাবশ্যকীয় একটা বিষয়, এটা একেবারেই হতেই হবে। অন্যথা আইন শৃঙ্খলা বাহিনীকেও নিয়ন্ত্রণ করা যাবে, মানে পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা যাবে না, এবং একটা লেভেল ফিলও প্রস্তুত হবে না। ফলে আমরা যে একটা অতি তাড়াতাড়ি ফেব্রুয়ারির মধ্যে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা আশা করছি, সেই নির্বাচন যে আশা, সে আশা ভরসার মধ্যেও একেবারে পানি চলে আসবে, পানি ঢেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ যদি পরিস্থিতিটাই এরকম না হয়, ভোট হওয়ার মতো একটা পরিস্থিতি যদি গড়ে না ওঠে, তাহলে কিন্তু কোনো দলই কিন্তু নির্বাচন আসতে চাইবে না। সুতরাং সব কিছুর জন্য এই অসাধু কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং এই অপরাধ প্রবণতাগুলো উল্লেখযোগ্য হারে কমা এবং বন্ধ হওয়া প্রয়োজন। আর এই প্রয়োজনটাই পুরা করবে জনাব তারেক রহমানের উপস্থিতি। সার কথা হচ্ছে এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর জন্যই মূলত জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন করা এবং এই বিষয়গুলো তার একেবারে নিজ হাতে হস্তক্ষেপ করে এই বিষয়গুলো বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করাই বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় বলে অনেকে মনে করছেন। আল্লাহ আমাদেরকে সকল ধরনের অপতৎপরতা থেকে বেঁচে থেকে দেশ এবং দেশের মানুষের জন্য অবিরাম কাজ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।